আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব সেই মেটাল এনজাইমসগুলোর কাজ যেখানে মেটাল আয়ন্স বাইন্ড অ্যান্ড অ্যাক্টিভেট সাবস্ট্রেটস উইদাউট দেমসেলভস আন্ডারগোয়িং redox reaction during any step of their catalytic mechanism. And many metal enzymes that function in this manner employ redox inactive metal ion such as magnesium 2+ or zinc 2+ as intrinsic component of their active site or as cofactors for binding and activating a substrate molecule. Zinc 2 ion in particular is uniquely suited among biological transition metal ions to serve as a Lewis acid without participating in electron transfer reaction. And the first recognition of a specific function for zinc in a biochemical pathway was the discovery in 1939 where zinc is an essential component of কার্বনিক অ্যানহাইড্রেস। তো আজকে আমরা শুরু করব এই হাইড্রোলাইটিক এনজাইমটার অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার এবং তার ফাংশন দিয়ে, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেস। Carbonic anhydrase is a zinc-containing enzyme. Anhydrase is a zinc-containing enzyme present in animals, plants, and in certain microorganisms. It actually catalyzes the hydration of carbon dioxide. That means reaction. Carbon dioxide is actually the starting material in photosynthesis and end product in respiration. The solubility of carbon dioxide is the starting material in photosynthesis and the end product is of respiration. The solubility of carbon dioxide is 0.003 mole per decimeter cube, that means per liter, at room temperature and at partial pressure of carbon dioxide is equal to 1 atmosphere. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন নর্মাল কন্ডিশন কার্বন ডাইঅক্সাইডের ওয়াটারের সলিবিলিটি ইজ ভেরি লো। ফলত আমরা যেটা দেখতে পাই যে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ডিউ টু ভেরিয়াস প্রসেস সেল, সেখানে ফুড অক্সিডেশন প্রসেসে সেখানে যে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা শরীর থেকে বেরিয়ে যাওয়াটা খুব প্রয়োজনীয়। এখন আমরা আগের দিন যেটা দেখেছি যে এই কার্বন ডাইঅক্সাইড এর আগের দিন কার্বন আমরা যেদিন হিমোগ্লোবিন পড়েছিলাম
হিমোগ্লোবিন মায়োগ্লোবিন। সেদিন আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড ক্যারিড হয় থ্রু দ্য অ্যাসিস্ট্যান্স অফ হিমোগ্লোবিন, তার সাইড চেনের মাধ্যমে আইদার হাইড্রোজেন বন্ডেড হয়ে সেটা ক্যারিড হয়। কিন্তু তার জন্য প্রথমে যেটা প্রয়োজন যে কার্বন ডাইঅক্সাইডের ওয়াটারে সলিউবল হওয়াটা বেশি প্রয়োজন। এখন নর্মাল কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারে তার সলিবিলিটি খুব কম। ইভেন আমরা যদি দেখি যে নন এনজাইমেটিক রেট অফ হাইড্রেশন, যদি রেটটা এখানে কনসিডার করি, নন এনজাইমেটিক rate of hydration of carbon dioxide by water or OH minus if it is in basic condition at room temperature or approximately 3 to 4 into 10 to the power 2 second inverse, and 8.5 into 10 to the power 3 second inverse respectively. While the enzyme catalyzed rate is 4 to 6 into 10 to the power 5 second inverse. তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, the enzyme catalyzed rate is almost 10 to the power 7 times faster than the non-enzymatic rate. At pH 7 at 25 degree centigrade. কারণ আমরা দেখেছি যে ওয়াটারে সেটার রেট ছিল হচ্ছে 10 to the power sorry, this is -2, not 2, this is -2 order, at 10 to the power -2 order, whereas enzyme catalyzed rate হচ্ছে 10 to the power 5 order, so that means it is almost 10 to the power 7 times faster. Even আমরা যদি OH minus আয়নের রেসপেক্টেও ভাবি, তাহলে তার চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 100 টাইমস ফাস্টার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইম ক্যাটালাইজড যে রেটটা, দ্যাট ইজ মাচ ফাস্টার ফর দ্য হাইড্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। ফলত আমরা বুঝতেই পাচ্ছি যে এনজাইম ইজ ভেরি মাচ এফিশিয়েন্ট ওভার দ্য নন এনজাইমেটিক রেট, নন এনজাইমেটিক প্রসেস। এখন এই কার্বনিক অ্যানহাইড্রেস অনেক রকম হতে পারে। কার্বনিক অ্যানহাইড্রেস এ, বি বা সি। এর মধ্যে সবচেয়ে ওয়েল ক্যারেক্টারাইজড হচ্ছে আমাদের যে হিউম্যান অর বোভিন কার্বনিক অ্যানহাইড্রেস, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেস বি। It is a monomeric protein. It is a monomeric protein contain
one atom of zinc 2 plus per mole and consist of 256 to 260 amino acid residue. আমরা যেটা দেখতে পাই যে ইট ইজ অ্যান ইলিপসয়েডাল মলিকুল, যেখানে জিঙ্ক আয়নটা বাউন্ড হয়ে রয়েছে বাই 3 histidine residue in a distorted tetrahedral geometry. So it is an ellipsoidal molecule in which zinc 2 plus ion is bound to 3 histidine residue. In a distorted tetrahedral geometry. So its active site structure is tetrahedral zinc, is coordinated by 3 histidine moiety, and the 4th coordination site is occupied by a water. The 4th coordination site is occupied by water. So this is the active site structure. তো আমরা দেখতে পাচ্ছি যে zinc 2 plus ion that is coordinated by 3 histidine moiety, that is imidazole nitrogen of histidine, and one water molecule occupied the 4th coordination site. এখন আমরা দেখতে পাই যে জিঙ্ক ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ট্রেস এলিমেন্ট ইন ম্যান, এবং ইট ক্যান প্লে অ্যান অ্যাক্টিভ ক্যাটালাইটিক রোল জেনারেলি অ্যাজ এ স্ট্রং লুইস অ্যাসিড, অর ইট ক্যান অ্যাক্ট অ্যাজ রেগুলেটরি অর স্ট্রাকচারাল রোলস। যদি আমরা এই যে জিঙ্ক কন্টেনিং যে মেটালো এনজাইমগুলো এইগুলোর কথা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাই যে এদের একটা ইউনিক ফিচার রয়েছে। ফর অল স্ট্রাকচারালি ক্যারেক্টারাইজড অ্যাক্টিভ মনোনিউক্লিয়ার জিঙ্ক সাইট, তার মানে যে মনোনিউক্লিয়ার জিঙ্ক এনজাইমগুলো আমরা স্ট্রাকচারালি ক্যারেক্টারাইজ করতে পেরেছি, তাদের একটা ইউনিক ফিচার রয়েছে। ইউনিক ফিচারটা কি না, ইট ইজ আ ওয়াটার মলিকিউল হুইচ ক্যান বি অ্যাক্টিভেটেড বাই আয়োনাইজেশন, বাই পোলারাইজেশন, অর বি পয়েজড ফর ডিসপ্লেসমেন্ট বাই এ সাবস্ট্রেট। তার মানে এই যে মনোনিউক্লিয়ার জিঙ্ক এনজাইমগুলো, এদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা করে ওয়াটার মলিকুল কোঅর্ডিনেট করে রয়েছে টু দ্য জিঙ্ক, যেটা অ্যাক্টিভেটেড হচ্ছে বাই আয়োনাইজেশন অর বাই পোলারাইজেশন, অথবা এটা ডিসপ্লেসড হচ্ছে বাই এ সাবস্ট্রেট মলিকুল। সো আমরা যদি এইরকম কতগুলো মনোনিউক্লিয়ার জিঙ্ক সাইট বা জিঙ্ক কন্টেনিং এনজাইম তাদের অ্যাক্টিভ সাইট স্ট্রাকচারের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টটা দেখি, তাহলে আমরা এই জিনিসটা আরো স্পষ্ট করে বুঝতে পারবো। সো আমরা এই কয়েকটা উদাহরণ এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করি ইন এ ট্যাবুলার ফর্ম। সো আমরা যদি এই টেবিলের দিকে তাকাই, তাহলে আমরা দেখব এখানে আমরা অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম তার উদাহরণ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই হচ্ছে তাদের সেন্ট্রাল মেটাল হচ্ছে জিঙ্ক। এখানে একটা জিনিস মনে রাখা হলো যে দিস আর অল মনোনিউক্লিয়ার জিঙ্ক সাইট। সেখানে প্রত্যেক ক্ষেত্রেই জিঙ্ক হচ্ছে টেট্রা কোঅর্ডিনেটেড, এবং 3টে লিগ্যান্ড সেটা আসছে অ্যামিনো অ্যাসিড রেসিডিউ থেকে, কিন্তু 4th লিগ্যান্ডটা
প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওয়াটার মলিকুল। যদিও আমাদের এখানে আমাদের থ্রু আউট দ্য জার্নি আমরা এখানে সবকটা এনজাইম ডেফিনেটলি পড়বো না, আমরা শুধুমাত্র প্রথম দুটো এনজাইমের কথা জানবো, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ এবং কার্বক্সি পেপটাইডেজ। বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু জেনারেল কোঅর্ডিনেশন যে এনভায়রনমেন্ট, সেখানে যেটা কমন ব্যাপার হচ্ছে যে দেয়ার ইজ আ ওয়াটার মলিকুল প্রেজেন্ট ইন ওয়ান অফ দ্য কোঅর্ডিনেশন সাইট অফ জিঙ্ক 2+, এবং যেটা কিনা অ্যাক্টিভেটেড হচ্ছে ফর দ্য রিয়াকশন। এখন আমরা দেখতে পাই যে দেয়ার আর টু জেনারেলাইজড মেকানিস্টিক পাথওয়ে। সো টু generalized mechanistic pathway. এই পাথ দুটো কি কি আমরা দেখতে পাচ্ছি? এই পাথ দুটোর মধ্যে একটা হচ্ছে the coordinated water molecule is deprotonated to leave a bound hydroxide ion which can either attack at the carbon atom that means of carbonyl group. কার্বনিল গ্রুপ বলতে এখানে আমরা ইন জেনারেল আমরা এটা বলার চেষ্টা করছি দ্যাট মেবি এ সিও গ্রুপ, যেটা একটা কার্বনিল কম্পাউন্ডের হতে পারে, অথবা ইট ক্যান বি আ CO2 মেবি। in a substrate or act as a proton acceptor. সেকেন্ড যে মেকানিজমটা আমরা বলছি, যেটা জেনারেলি ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে, সেকেন্ড মেকানিজমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে the substrate attaches directly to the zinc through a কার্বন। এখানেও আবার সেই একই কথা প্রযোজ্য যে কার্বনিল গ্রুপও হতে পারে, অথবা এটা একটা CO2H গ্রুপও হতে পারে। আচ্ছা, which is then polarized inducing nucleophilic attack at the carbon atom of the carbon group. তার মানে আমরা যদি প্রথম প্রসেসটাকে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে দেখব যে কোঅর্ডিনেটেড যে ওয়াটার মলিকুল, সেটা ডিসোসিয়েট করে বা সেটা আয়নাইজ করে একটা হাইড্রক্সাইড আয়ন তৈরি করছে, যেটা কিনা আইদার ডাইরেক্টলি অ্যাটাক করছে সাবস্ট্রেটকে, অথবা একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে।
তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে এনজাইমটা সেটা প্রমোটস দ্য নিউক্লিওফিলিসিটি অফ দ্য বাউন্ড সলভেন্ট ওয়াটার মলিকিউল। আর সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট সাবস্ট্রেট অ্যাটাক করছে আর বাইন্ড করছে টু দ্য কোঅর্ডিনেশন সাইট। সো আমরা যদি এই প্রসেসটাকে আমরা যদি পিক্টোরিয়ালি ডিপিক্ট করি তাহলে আমরা এই ধরনের একটা জিনিস দেখতে পাবো। দ্যাট মিনস ওয়াটার, zinc, সেখান থেকে তিন ধরনের সিচুয়েশন হতে পারে। এটা একটা, যেখানে অ্যাকচুয়ালি আয়োনাইজেশন করছে। কোঅর্ডিনেটেড ওয়াটার মলিকুল আয়োনাইজ করে OH মাইনাস গ্রুপ তৈরি করছে। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে জিঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনায়নাইজেশন, ওয়াটার মলিকুলার আয়োনাইজেশনের ফলে যে OH মাইনাস গ্রুপটা তৈরি হয়েছে সেটা সাবস্ট্রেটকে পোলারাইজ করছে এবং দিয়ে একটা বন্ড তৈরি করছে সাবস্ট্রেটের সঙ্গে। সো এটাকে আমরা বলতে পারি পোলারাইজেশন। আর থার্ড যে পসিবিলিটিটা হতে পারে ইট ইজ সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি সাবস্ট্রেট সেখানে গিয়ে জিঙ্কে অ্যাটাচড হচ্ছে। তো সেটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ এ ডিসপ্লেসমেন্ট। সো এই তিন ধরনের মেকানিজম আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আয়োনাইজেশন, পোলারাইজেশন এবং ডিসপ্লেসমেন্ট। সো জিঙ্কের সঙ্গে বাউন্ড যে ওয়াটার মলিকুল সেটা এই তিন ভাবে জেনারেলি আমরা দেখতে পাচ্ছি ইন্টারাকশনে পার্টিসিপেট করছে। এখন এই ধরনের হাইড্রোলাইটিক এনজাইমগুলোর সেন্ট্রাল মেটালাইন হিসেবে জিঙ্ক থাকার পেছনে ডেফিনেটলি তার বিভিন্ন কেমিক্যাল ফিচার রেসপন্সিবল। যেমন আমরা যদি সেটাকে একটুখানি পয়েন্ট আউট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে যদি এটাকে এডিটটা দিই, দ্য অ্যাডভান্টেজ অফ zinc as central metal ion. সেটা হচ্ছে the ready formation of low coordination number sites which have more acidity than the high coordination number. এটা আমাদের বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়, তার কারণ আমরা জানি যে লিগ্যান্ডের সংখ্যা, একটা মেটালের সঙ্গে অ্যাটাচ লিগ্যান্ডের সংখ্যা যত ইনক্রিজ করবে তত লিগ্যান্ড বিং ইলেকট্রন ডোনার, ফলত মেটালের উপর চার্জ ডেন্সিটি তত ইনক্রিজ করবে, বা নেগেটিভ চার্জ ডেন্সিটি তত ইনক্রিজ করবে, মেটালের উপর
যে পজিটিভ চার্জ ডেন্সিটি তত ডিক্রিজ করবে। ফলত মেটালের পক্ষে, সেন্ট্রাল মেটালের পক্ষে তার সঙ্গে যে কোঅর্ডিনেটেড ওয়াটার মলিকুল তাকে পোলারাইজ করার চান্স তত ডিক্রিজ করবে। তার ফলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রেই জিঙ্কের সঙ্গে যে ওয়াটার মলিকুলগুলো রয়েছে সেটা অনেক ক্ষেত্রে, অনেক ধরনের, বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা পোলারাইজ করে হাইড্রক্সাইড আয়ন তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রিয়াকশনে পার্টিসিপেট করছে। সো মেটালের উপর চার্জ যত বেশি হবে তত এই ওয়াটার মলিকুল থেকে হাইড্রক্সাইড আয়ন ফর্মেশনের টেন্ডেন্সিটি ইনক্রিজ করবে এবং অবভিয়াসলি অ্যাজ এ হাইড্রোলাইটিক এনজাইম হিসেবে সেটা অ্যাক্ট করার পসিবিলিটি তত ইনক্রিজ করবে। মেটালের কোঅর্ডিনেশন নাম্বার যদি কম হয় তাহলে কম সংখ্যক লিগ্যান্ড প্রেজেন্ট থাকার ফলে যেহেতু ডোনার অ্যাটম কম, ফলত মেটালের উপর পজিটিভ চার্জ ডেন্সিটি সেক্ষেত্রে হাই থাকবে এবং সেক্ষেত্রে ওয়াটার মলিকুলকে পোলারাইজ করে ওয়েচ মাইনাস আয়ন ডেভেলপ করাটা ইজি হবে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে লো কোঅর্ডিনেশন জিওমেট্রিতে তার পোলারাইজিং পাওয়ার এবং অবভিয়াসলি ওয়েচ মাইনাস আয়ন ফর্ম করার টেন্ডেন্সি বেশি থাকবে। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে দ্য ইজি ডিফরমেশন of the coordination site and the accessible change of coordination number from 4 to 5 to 6 are all of assistance at a catalytic site. আমরা এই ধরনের ক্যাটালাইটিক সাইকেলগুলো যখন আমরা দেখব তখন আমরা দেখতে পাবো যে সাবস্ট্রেট বাইন্ডিং বা সাবস্ট্রেট ডিসোসিয়েশনের ফলে প্রত্যেকটা স্টেজে কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন চেঞ্জ হচ্ছে এবং আমরা একদম প্রথম দিন এটা আমরা একবার আলোচনার মধ্যে এনেওছিলাম যে যখন এই ধরনের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে তখন সেক্ষেত্রে যদি সিএফএসি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে এই চেঞ্জ করার জন্য একটা অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন হতে পারে, কিন্তু জিঙ্ক 2+ যেহেতু সেটা একটা ডিটেন মেটাল আয়ন ফলত যে কোনো জিওমেট্রিতেই তার সিএফএসি হচ্ছে 0, সো চেঞ্জ ইন সিএফএসি ইজ অলসো 0 ইন ডিফারেন্ট কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট এবং ফলত একটা জিওমেট্রি থেকে আরেকটা জিওমেট্রিতে যেতে গেলে অ্যাটলিস্ট তার ডিউ টু সিএফএসি বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন তার জন্য কিন্তু কোনো অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করতে হচ্ছে না। ফলত একটা কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট থেকে আরেকটা কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টে যাওয়া ফর এ জিঙ্ক কমপ্লেক্স ইজ মাচ মোর ইজিয়ার এবং সেই কারণে কোনো ডিফরমেশন অফ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ অলসো এখানে অ্যাক্সেসেবল। তো ফলত আমরা দেখতে পাচ্ছি যে তার ফলে একটা ক্যাটালাইটিক সাইকেলের মধ্যে দিয়ে যাওয়াটা তার পক্ষে সুবিধাজনক হচ্ছে। As well as zinc can exchange its ligand readily but not itself be lost from the protein. তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তার ক্ষেত্রে সিএফএসি হচ্ছে চেঞ্জ ইন সিএফএসি 0, ফলত সেখানে লিগ্যান্ড অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন সেটাও ইজিলি হতে পারছে। সো জিঙ্ক ক্যান এক্সচেঞ্জ ligand ready যেটা কিন্তু একটা prerequisite for a good hydrolytic enzyme since it is a detailed metal ion. As well as zinc as a detail ion has no oxidation or reduction chemistry.
and so um, it is likely that many zinc enzymes are used in situation where the presence of redox active metal would promote reaction injurious to health. সো তাহলে এটাও আরো একটা কারণ যে জিঙ্ক যেহেতু তার অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সেভাবে সে পার্টিসিপেট করে না, সো তার ফলে যেখানে জিঙ্ক এনজাইম ইউজ হবে সেখানে কোনো ধরনের অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু যদি অন্য কোনো মেটাল যেটা রেডক্স অ্যাক্টিভ সেই ধরনের মেটাল যদি এই ধরনের এনজাইমে প্রেজেন্ট থাকতো তাহলে সেক্ষেত্রে প্যারালালি একটা অক্সিডেশন রিডাকশন হওয়ার চান্স থাকতো, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে রিঅ্যাকশনটাকে কমপ্লিকেট করে তুলতো। এবার আমরা সরাসরি চলে আসি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ জিঙ্ক অ্যানহাইড্রেস এনজাইম। সেটা যদি আমরা দেখি, আমরা আগেই বলেছি যে কার্বনিক অ্যানহাইড্রেসে zinc 2+ ion is coordinated by 3-imidazole nitrogen from the histidine moiety। তো ফলত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে হিস্টিডিন গুলোর পাশে যে নম্বরগুলো দেওয়া আছে দ্যাট ইজ দেয়ার পজিশন ইন দ্য প্রোটিন চেন। সো আমরা যেটা দেখতে পেলাম যে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট অফ জিঙ্ক সেটা কমপ্লিট, তিনটে কোঅর্ডিনেশন সাইট সেখানে কোঅর্ডিনেট করে আছে, তিনটে ইমিডাজোল নাইট্রোজেন ফ্রম হিস্টিডিন, আর ফোর্থ কোঅর্ডিনেশন সাইটে একটা ওয়াটার মলিকিউল রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে এইরকম একটা জায়গায় আরো একটা হিস্টিডিন মইটি রয়েছে, যেটা প্রোটিন চেনের সঙ্গে অ্যাটাচড। দিস ইজ এটা প্রোটিন চেনের সঙ্গে অ্যাটাচড অবস্থায় রয়েছে, হ্যাঙ্গিং একটা স্টেটে টোটাল প্রোটিন চেনের মধ্যে।
কিন্তু অবভিয়াসলি এটারও একটা রোল রয়েছে এর ফাংশনিং এর ক্ষেত্রে, সেটার কথা আমরা পরে উল্লেখ করব। যদিও এই হিস্টিডিন একটা ডাইরেক্টলি কোঅর্ডিনেট করে নেই জিঙ্ক কে, তবুও এর একটা রোল রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এই ওয়াটার মলিকুলের কাছাকাছি একটা জায়গায় একটা পেন্ডেন্ট কন্ডিশনে সেটা ঝুলে রয়েছে ইন দ্য প্রোটিন চেন। তাহলে এবার যদি আমরা কার্বন ডাইঅক্সাইড হাইড্রেশন যে প্রসেসটা, তার যদি একটা জেনারেল মেকানিস্টিক প্রোফাইল তৈরি করার চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে এইরকম। সো এখানে যেটা হচ্ছে জিঙ্ক এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে ওয়াটার মলিকুল যেটা জিঙ্কের ফোর্থ কোঅর্ডিনেট সাইডে কোঅর্ডিনেট করে আছে, তার কাছাকাছি যে হিস্টিডিন 64 যেটা আমরা দেখেছিলাম পেন্ডেন্ট অবস্থায় ঝুলে রয়েছে, সেইটা অ্যাকচুয়ালি এখান থেকে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে জিঙ্ক ওইচ গ্রুপ তৈরি করছে। সো তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে পেন্ডেন্ট বা হ্যাঙ্গিং যেটা ইমিডাজোল গ্রুপ রয়েছে হিস্টিডিন ময়টি, সেটা অ্যাকচুয়ালি এই ওয়াটার মলিকুল থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করছে। এর পরের স্টেজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সো এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবং তারপরে there is a conformational change. কনফরমেশনাল চেঞ্জের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইরকম। And then it undergoes এখানে ওয়াটার মলিকুল অ্যাটাক করছে এবং বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে। সো এইভাবে কার্বন ডাইঅক্সাইডের হাইড্রেশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো তাহলে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আর ডিসক্রাইব করার চেষ্টা করি, তাহলে প্রসেসটা হচ্ছে এইরকম। Thus, the first sequence involves
an outer sphere association of the substrate with the enzyme via the nucleophilic attack at the carbon atom of CO, followed by chemical conversion of the substrate to the coordinated product. এটা আমরা দেখেছি যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আফটার দ্য আয়নাইজেশন অফ ওয়াটার মলিকুল টু ফর্ম OH মাইনাস, তারপরে সেখানে সেটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটাক করছে এবং সেই কার্বন ডাইঅক্সাইড সেটা আলটিমেটলি জিঙ্ক আয়নে কোঅর্ডিনেট করছে in a different form. After the conformational rearrangement of this product, at the metal center, the second sequence involves product dissociation and regeneration of the catalytically active species. By substitution with water. And participation of the neighboring histidine 64 as a proton acceptor. সো এটা আমরা দেখেছি যে হচ্ছে যে হিস্টিডিন 64 অ্যাকচুয়ালি ওয়াটার মলিকুল থেকে প্রোটন অ্যাকসেপ্ট করে সেটাকে OH মাইনাসে কনভার্ট করছে। এই যে রিঅ্যাকশন মেকানিজমটা আমরা দেখলাম, সেখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে ওয়াটারে কার্বন ডাইঅক্সাইডের হাইড্রেশন যা রেট, নন এনজাইমেটিক রেট, তার তুলনায় এনজাইমেটিক রেট অনেক অনেক ফাস্টার। তার কারণ এখানে ওয়াটার থেকে একটা কোঅর্ডিনেটেড OH মাইনাস ফর্মেশন হচ্ছে এবং সেই OH মাইনাস যেহেতু কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটাক করছে, দ্যাট ইজ ওয়াই
the reaction rate is faster. এখন বায়োলজিক্যাল পিএইচে ফ্রি OH মাইনাস আয়ন জেনারেট করা সম্ভব নয়। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য রিডিউসড পিকেএ ভ্যালু অফ দ্য জিঙ্ক বাউন্ড ওয়াটার ইজ ক্রুশিয়াল ফর দিস রিয়াকশন। সো দ্য reduced pKa value of the zinc bound water is crucial for this reaction. এখন এটা কিভাবে হচ্ছে, কি করি বা পিকে ভ্যালু ওই ওয়াটার কোঅর্ডিনেট ওয়াটার মলিকিউলের লো হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কার্বনিক অ্যানহাইড্রেস সাইট is one of the most highly charged mononuclear site since all the ligands are neutral. Obviously highly charged site means in natural system সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারটা চার্জ ডেন্সিটি খুব বেশি। তার কারণ জিঙ্ক 2+ আয়নকে যে কটা লিগ্যান্ড কোঅর্ডিনেট করে রেখেছে তারা প্রত্যেকেই হচ্ছে নিউট্রাল। যদিও শুধুমাত্র এইটা দিয়ে আমরা পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে পারি না, তার কারণ আমরা দেখতে পাই যে পিকে ভ্যালু অফ জিঙ্ক hexaco 2+, that is about 9, while pK value of carbonic anhydrous, it is roughly equal to 7. যদিও এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, এটা একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, লিগ্যান্ডের সংখ্যা কমেছে, ফলত কোঅর্ডিনেশন of electron density or donation of electron density by the ligand সেটা এখানে কম, still difference is much higher. তো এখানে আমরা যেটা দেখতে পাই আরো একটা ফ্যাক্টর এখানে কাজ করে, লুইস অ্যাসিডিটি of zinc 2 is considerably enhanced by the presence of 3-imidazole moiety. কি করে হচ্ছে না, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইমিডাজোল ময়েটি তারা কিন্তু acts as a pi acceptor ligand এবং তারা কিন্তু মেটালের ডি ইলেকট্রন তাদের ভ্যাকেন্ট পাই স্টার অরবিটালে অ্যাকসেপ্ট করতে পারে থ্রু পাই ব্যাক বন্ডিং। ফলত আমরা দেখতে পাচ্ছি যে এই পাই ব্যাক বন্ডিং এনহ্যান্সেস দ্য লুইস অ্যাসিডিটি অফ জিঙ্ক ইন কার্বনিক অ্যানহাইড্রেস। তার ফলে এই ওয়াটার মলিকিউল সেখান থেকে প্রোটন ডিসোসিয়েশন হয়ে OH মাইনাস ফর্মেশনের চান্স আরো ইনক্রিজ করছে। তার কারণ জিঙ্কের ওপর পজিটিভ চার্জ ডেন্সিটি এই জিঙ্ক থেকে ইমিডাজোল নাইট্রোজেন ইমিডাজোল ময়েটিতে ব্যাক ডোনেশনের ফলে জিঙ্কের ওপর পজিটিভ চার্জ ডেন্সিটি আরো ইনক্রিজ করছে এবং সেই কারণে প্রোটনের রিলিজ বিকাম মোর ফেসিলিটেটেড। সো উই ক্যান সে দ্যাট ইমিডাজোল আমরা পরে IM বলে প্রেজেন্ট করব ligands
can act as a pi-acid ligand and by accepting metal d electrons into the vacant pi star orbital of imidazole through pi backbone. তার ফলে আমরা দেখতে পাচ্ছি this the pi backbone beam or this pi backbone beam enhances the Lewis acidity of zinc 2 in Ca. And obviously this facilitates the proton transfer to generate active zinc 2 OH center and facilitate the proton transfer to generate active Zn to OH center. So তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সহজেই কিন্তু হাইড্রোক্সাইড আয়ন ফর্মেশন হচ্ছে। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে zinc 2 plus ion can be removed by treating the enzyme with 110 phenanthroline or 8 hydroxy quinoline and quinoline 5 sulfonate under mild condition followed by dialysis for 15 days. Without denaturating the protein. The resulting apoenzyme is inactive, but its activity can be restored by adding zinc 2 plus ion in 1:1 molar ratio to the
অ্যাপোএনজাইম। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি স্ট্রং চিলেটিং লাইগ্যান্ড ইউজ করি এবং ডায়ালিসিস করি দীর্ঘদিন ধরে, তাহলে সেক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেস থেকে কিন্তু জিঙ্ক 2+ আয়নকে বার করে আনা সম্ভব। কিন্তু যদি জিঙ্ক 2+ আয়ন এই কার্বনিক অ্যানহাইড্রেসের স্ট্রাকচারাল মোটিভ তৈরিতে সাহায্য করত, তাহলে আমরা দেখতে পেতাম যে জিঙ্ক 2+ আয়ন বার করে আনার ফলে সেক্ষেত্রে প্রোটিনটা ভেঙে চলে যাচ্ছে। তার ফলত যদি সত্যি এরকমটা ঘটতো, তাহলে সেক্ষেত্রে সেই জিঙ্ক 2+ আয়ন বের করে আনার পর আমরা যে প্রোটিনটা পেতাম, সেখানে ফার্দার জিঙ্ক 2+ আয়ন অ্যাড করলেও আর আমরা অরিজিনাল এনজাইম তার অ্যাক্টিভিটি ফিরে পেতাম না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক 2+ আয়নকে বের করার পর সেই যে অ্যাপোএনজাইমটা আমরা পাচ্ছি, সেখানে যদি আমরা আবার জিঙ্ক 2+ আয়নটা অ্যাড করি, তাহলে সেটা কিন্তু তার অ্যাক্টিভিটি ফিরে পাচ্ছে। এটা ইন্ডিকেট করে যে জিঙ্ক 2+ আয়নটা বের করে আনার পর প্রোটিনের যে টার্সিয়ারি স্ট্রাকচার তার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র অ্যাক্টিভ সাইট থেকে জিঙ্ক 2+ আয়নটা অ্যাবসেন্ট হয়ে গেছিল বলে তার অ্যাক্টিভিটিটা সে লস করেছিল। কিন্তু যে মুহূর্তে আবার জিঙ্ক 2+ আয়নটা সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু তার অ্যাক্টিভিটি গেইন করছে। As well as Ward spectrum, that means optical rotatory dispersion spectrum, corresponds to the same gross structure, gross tertiary structure. For the apo and the native enzyme. তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে thus the role of zinc 2+ ion is not to stabilize the tertiary structure. সেটা যদি হতো, তাহলে আমাদের জিঙ্ক 2+ আয়নটা একবার বের করে আনার পর পুরো স্ট্রাকচারটাই কিন্তু সেক্ষেত্রে ভেঙে চলে যেত, এবং ফলত সেখানে জিঙ্ক 2+ আয়ন আবার ফিরিয়ে দিলে সেটা কিন্তু তার স্ট্রাকচার রিগেইন করতো না। তার মানে আমরা বলতে পারি যে জিঙ্ক 2+ আয়ন ইজ অনলি ইনভলভ ইন দ্য ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম। অ্যাজ ওয়েল অ্যাজ এটাও আমরা দেখতে পাই যে এই অ্যাপো এনজাইমের সঙ্গে জিঙ্ক 2+ আয়নের reaction is rapid, but it is lesser than the slower than the similar reaction of zinc 2+ ion with small chelating ligands. তার মানে এই যে অ্যাপো এনজাইমের সঙ্গে জিঙ্ক 2+ অ্যাড করলে সেখানে জিঙ্ক 2+ ডেফিনেটলি আবার রিইনকর্পোরেটেড হচ্ছে, কিন্তু সেটার রিইনকর্পোরেশন রিলেটিভ স্লো প্রোভাইড, যদি এটা আমরা কম্পেয়ার করছি যেখানে জিঙ্ক 2+ আয়ন স্মল চিলেটিং লাইগ্যান্ডস দিয়ে আমরা কমপ্লেক্সেশন করছি। তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু আমাদের অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচারটা অ্যাক্টিভ সাইটটা হাইলি স্ট্রাকচার্ড নেচারের, ফলত সেখানে ইন্টেরিয়ার পার্ট অফ দ্য প্রোটিনে সেখানে জিঙ্ক 2+ আয়ন ইনকর্পোরেটটা কম্পারেটিভলি স্লো হচ্ছে, যদি আমরা কম্পেয়ার করি এটাকে সিম্পল জিঙ্ক 2+ আয়নের চিলেশন বাই স্মল চিলেটিং লাইগ্যান্ড, তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাই যে আদার মেটালো কার্বনিক অ্যানহাইড্রেসেস সেটাও প্রিপেয়ার করা যায় যদি আমরা জিঙ্ক 2+ আয়নের বদলে অন্য মেটাল আয়ন অ্যাড করি।
এখানে আমরা যেগুলো দেখতে পাই কোবাল্ট, ম্যাঙ্গানিজ, নিকেল, কপার, ক্যাডমিয়াম, এটসেট্রা, মার্কার 2+। ইভেন আমরা যেটা দেখতে পাই যে কোবাল্ট কার্বনিক অ্যানহাইড্রেস B shows the usual catalytic activity like the native zinc to carbonic anhydrase B। কিন্তু আমরা আগেই বলেছি যে জিঙ্ক টু ইনকর্পোরেশনের কিছু সুবিধা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোবাল্ট টু ইনকর্পোরেট হলে সেক্ষেত্রে আদার যে রেডক্স রিয়াকশন সেটা টেক পার্ট হওয়ার একটা পসিবিলিটি তার থেকে যায় রেডক্স রিয়াকশনে, প্যারালাল রেডক্স রিয়াকশন। ফলত আমরা দেখতে পাচ্ছি নেচার কিন্তু এখানেও স্পেসিফিক্যালি কোবাল্ট 2+ এর জায়গায় জিঙ্ক 2+কে চুজ করে নিয়েছে, কোবাল্ট 2+কে কিন্তু চুজ করেনি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পাই যে নেচারে কোবাল্টের তুলনায় জিঙ্কের অ্যাবান্ডেন্স অনেক বেশি, তো সেই কারণেও কিন্তু নেচার ও কোবাল্টের বদলে জিঙ্ক 2+কে চুজ করে নিয়েছে অ্যাজ দ্য মেটাল আয়ন। এর সঙ্গে সঙ্গে আমরা এই প্রসঙ্গে আরো একটা জিনিস কম্পেয়ার করতে পারি, সেম ইজ ট্রু ফর হিমোগ্লোবিন অলসো। সেখানে যদি সেন্ট্রাল মেটাল আয়ন হিসেবে কোবাল্ট আয়নকে চুজ করা হতো তাহলেও সেক্ষেত্রে সেটা হয়তো অক্সিজেন বাইন্ডিং প্রোটিন হিসেবে অ্যাক্ট করতে পারত। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা জানি যে কোবাল্টকে যদি আমরা রিপ্লেস করতাম তাহলে আমরা দেখেছি যে আয়রন যখন অক্সিজেনেটেড হয় তখন সেটা অক্সিডাইজড হয় এবং Fe3+ এবং O2.- তৈরি করে। সো কোবাল্ট যদি এই ধরনের অক্সিডেশন তার ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফারেবল অক্সিডেশন হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোবাল্ট 3+ এবং O2.- তৈরি হতো, এবং কোবাল্ট 3+ যেহেতু সেটা কাইনেটিক্যালি ভেরি ভেরি ইনার্ট, ফলত সেক্ষেত্রে কিন্তু রিভার্সিবল অক্সিজেন ট্রান্সফার হতে পারতো না, ফলত সেখানেও কিন্তু নেচার ডিসিসিভলি কোবাল্টকে চুজ করেনি, আয়রনকে চুজ করেছে যাতে রিভার্সিবল অক্সিজেনেশন প্রসেসটা হতে পারে। তো তার ফলে আজকে আমরা দেখলাম যে আমাদের হিউম্যান বিং কার্বন ডাইঅক্সাইড কি করে আমাদের শরীরে তার হাইড্রেশন হয়, বাইকার্বনেট আয়ন কি করে তৈরি হয় এবং তার ফলত সেটা সহজে ওয়াটারে সলিউবল হয়ে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে পারে। So this is the role of carbonic anhydrase in our body for the hydrolysis of carbon dioxide to produce HCO3- or bicarbonate ion. তো আজকে আমরা এখানেই থামবো। এর পরের দিন আমরা অন্য আর একটা জিঙ্ক কন্টেনিং মেটাল এনজাইম দ্যাট মিনস কার্বক্সিপেপটাইডেজ তার অ্যাক্টিভিটি এবং রিঅ্যাক্টিভিটি বা মেকানিজম অফ রিঅ্যাকশন সেটা আমরা দেখব। সো আজকের মতো এখানেই শেষ।